আসসালামু আলাইকুম। কেমন আছেন? সেটা হলো আজকে হলো কত তারিখ? আজকে হলো ১৪ই সেপ্টেম্বর ২০২৫। আমি জার্মানিতে অবস্থান করছি মোটামুটি ৬ বছরের উপরে। তো বুঝতেই পারতেছেন এই ৬ বছরের মধ্যে অনেকগুলা টাইমলাইনের ভিতর দিয়ে গেছি। প্রথম কথা হলো জার্মানিতে আসার পরে আমি দেখেছি একটানা সরকারে থাকা একজন সরকার প্রধান অ্যাঙ্গেলা মার্কেল। তারপরে ওনার টাইমটা খুব ভালো ছিল। সত্যি কথা সব কিছু একটা ব্যালেন্স ছিল। মানে এখন ইকোনমির যেরকম একটু দুরবস্থা, এতটা দুরবস্থা সেই সময়টা ছিল না। হয়তো ব্যাপারটা এরকম যে কোনো অবস্ট্রাগল ছিল না সেই জন্য। তারপরে যেমন করোনা দেখলাম, তারপরে করোনার পরে মানে পুনঃ উজ্জীবিত বা নতুন করে শুরু করার জার্মানি দেখলাম। তারপরে দেখলাম হলো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ। তো এই গত ৬ বছরে অনেক উত্থান পতন গেছে আমার লাইফে, জার্মানির লাইফে। এবং সত্যি কথা বলতে আপনি ১০০ জনের মধ্যে ৯৫ জন পাবেন যাদের লাইফে এই উত্থান পতনটা গেছে। তারপরেও মানুষ বলতে পারে না যে আমি আসলে এখন খুব ভালো স্টেবল লাইফে আছি। তা আমি স্টেবল লাইফে আছি কি আছি না সেটা আসলে নাই বললাম। আজকে যেই কারণে এই ভিডিওটা করতেছি, আমার একটা ভিডিওর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি প্রায়ই মানে বড় একটা ইন্ট্রোডাকশন দিই এবং কথা খুব শ্লথ গতিতে বলি। আপনারা হয়তো কেউ পছন্দ করেন আর কেউ পছন্দ করেন না, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আপনারা পছন্দই করেন না। কারণ হলো পছন্দ না করার পেছনে আমি কারণ হিসেবে দেখি আমার ভিডিওতে খুব বেশি ভিউটিও হয় না এবং কমেন্টস খুব গুটি কয়েক মানুষ কমেন্টস করে এবং যে কমেন্টস করে সে সবসময় কমেন্টস করে, মানে যে কোনো ভিডিও দিলেই কমেন্টস করে। তো যাই হোক, আমি ভিডিওটা করতেছি যে হয়তো ১০ বছর পরে এই ভিডিওটা আমি নিজেও দেখতে পারবো অথবা কেউ একজন না কেউ একজন দেখতে পারবে, যেহেতু ইউটিউবে এখন পর্যন্ত আনলিমিটেড টাইমের জন্য ভিডিও রাখা যায়, স্টোরেজ করে রাখা যায়। সো কেউ না কেউ দেখতে পারবে, হয়তো কেউ এই ভিডিও থেকে কোনো মিনিং খুঁজেও পাইতে পারে, আবার নাও খুঁজে পাইতে পারে। যাই হোক, যে কথাটা আসতেছি কেন আমি এই ভিডিওটা করতেছি সেটা হলো জার্মানিতে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের উচিত আমাদের নিজের ফাইন্যান্সিয়াল ব্যাকআপের জন্য অলওয়েজ মোটামুটি টাকার দিক থেকে একটু হৃষ্টপুষ্ট থাকা। এমনকি নিজের ফাইন্যান্সিয়াল যে কাভারেজ, সেই কাভারেজটা ঠিক মতো মানে রাখা আর কি, যেন নিজেকে নিজে সুন্দরভাবে ফাইন্যান্স করতে পারি। কারণ খুব অপ্রিয় হইল সত্য, এইখানে আসলে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনরা যারা আমাদের অনেক কাছের মানুষ হয়ে যায় বা আমরা একসাথে অনেক চলাফেরা করি, তারপরেও তারা অনেকটা সময় কাছের মানুষ না। এইটা কেউ বলবে না, কারণ হলো সত্য কথা অনেকে বলতে চায় না, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব সত্য। তো আমি ২টা ঘটনা বলি যে কেন আমি বলতেছি যে ফাইন্যান্সিয়ালি হৃষ্টপুষ্ট থাকা উচিত। আমি যখন ১ম জার্মানিতে আসছি, অ্যা তখন মোটামুটি আমার মেয়েও আমার সাথে আসছে। তো আমার অ্যাকাউন্টে অলমোস্ট ২৬,০০০-২৭,০০০ মতো ছিল। যেইটা আসলে অরিজিনালি মানে বাংলাদেশ থেকেই নিয়ে আসার মতো আরকি। কিছু টাকা ছিল এইখানে জমানো ছিল। আ এছাড়া মোটামুটি এরকম টাকাটাই ছিল। তো আপনি এখনকার সময়েও যদি কারো কাছে এই টাকাটা থাকে, একটা বড় অ্যামাউন্ট। আর মোটামুটি ৫ বছর আগে ৫ ৫.৫ বছর আগে এই টাকাটা থাকা মোটামুটি অনেক বড় অ্যামাউন্ট। তো এর পিছনে মূল কারণ হলো যেমন আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি। এইটা একটা বড় জিনিস। কারণ হলো ওই
পুরো টাকাটা কিন্তু আমার একার না, মানে আমাদের 3 জনের ভাগ করে নেওয়া আর কি। ব্যাপারটা হলো এরকম। কারণ হলো এইখানে ভিসা যদি এক্সটেনশন করতে হয় তাহলে এই ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাকআপগুলো থাকতে হয়। মানে প্রতি বছরের মানে লিভিং কস্টটা মোটামুটি একটু দেখাইতে হয় ভিসা এক্সটেনশনের জন্য সেই সময়টায়। তো ওই থাকাটা বাঞ্ছনীয়, এবং এইখানে কোনো দুষ্টামি চলবে না। মানে টাকার স্টেটমেন্টে যে কোনো উল্টাপাল্টা করবে সেরকম কোনো ঘাপলা চলবে না, কারণ যেহেতু এই টাকাটা জার্মান ব্যাংকেই থাকতে হবে। তো ওই সময়ে মানে আমাদের ভিসাটা আমরা ফেস করব। এখানে তো অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে। তো আমরা মোটামুটি অপেক্ষা করতেছিলাম, মোটামুটি আমাদেরকে 4 মাস পরে ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিছে। তো সেই সময়টা আমি চিন্তা করলাম যে যেহেতু টাকাটা আছে সেই সময়টায় মানে আমার যদি এখান থেকে কোনো টাকা খরচ হয়ে যায় তো এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। ভিসা অফিসার চিন্তা করতে পারে যে তোমার টাকা কেন কমতেছে, কিন্তু অরিজিনালি তো কমবে স্বাভাবিক। তো জিজ্ঞেস করতে পারে। তো আমি এই সিকিউর করার জন্য তো কাছের 2-1 জন মানুষের কাছে মোটামুটি আমি টাকার অ্যাপ্রোচ করি, এবং কিছু মানুষের কাছে অ্যাপ্রোচ করি যারা আমার মানে অনেক কাছের না, এইখানে এসে পরিচিত হয়েছে এরকম কাছের। মানে তাদের সাথে কথাবার্তা হয়, ভালো সম্পর্ক, তার মানে বুঝাই যায়। তো কিছু মানুষ আমি মানে জানি তার কাছে সেই পরিমাণ টাকা নাই, কিন্তু আমি তারপরেও চেয়েছি, আমি বুঝার চেষ্টা করছি যে হয়তো হয়তো হয় না যে তার কাছে মানে অ্যাক্সিডেন্টলি টাকাটা থাকতে পারে, মানে কোনো একটা অ্যাক্সিডেন্টলি মোটামুটি টাকাটা থেকে যেতে পারে। তো সেই জন্য চাইছি। সেও বলছে, ভাই আমার কাছে সেরকম টাকা নাই, আমি তো আপনাকে হেল্প করতে পারবো না, আমার কাছে থাকলে হয়তো আমি আপনাকে হেল্প করতাম। তো হয়তো সে কি মনে করে বলছে আই ডোন্ট নো, মানে তার কথার পোলাইটনেস, হেভি পোলাইটনেস ছিল। কিন্তু এর মাঝে একজন মানুষ, আমি একটু আপনাকে ব্যাকগ্রাউন্ড দিই, সেটা হলো যে সে সেই সময়ে মোটামুটি ফুল টাইম চাকরি করে এবং সে এইখানে একা থাকে না, একা থাকে না, মোটামুটি তার একটা আপন বউ নিয়ে থাকে। তো সেই মানুষটার কাছেও আমি টাকা চাইছি, খুব বেশি টাকা চাইনি। আমি টাকা চাইছি কত, ভাই আপনি আমাকে 1000 ইউরো দিয়েন, আমি আপনাকে 1 মাস পরে দিয়ে দিব। ম্যাক্সিমাম আমি 2 মাস রাখতে পারি, কিন্তু আপনার যদি খুব ইমার্জেন্সি হয় তাহলে আমি 1 মাস পরেই টাকাটা আমি আপনাকে দিয়ে দিব, এর কোনো ব্যত্যয় হবে না। এবং এর মাঝখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলি, সেটা হলো যে আমার জীবনে মানে টাকা নিয়ে যে ধোনাই ফোনাই করছি এইরকম রেকর্ড আমার লাইফে নাই। আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি টাকা নিয়ে ধোনাই ফোনাই করাটা পছন্দ করি না। কারো কাছ থেকে যদি কমিটেড ভাবে টাকা নেই, তারপর তার কমিটমেন্ট অনুযায়ী টাকাটা দেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু আহামরি বড়লোক মানুষ না, তো মাঝে মাঝেই যদি প্রয়োজন হয় তার কারো কাছ থেকে নিতে পারি বা চাই, আবার সেই সময় সময় মতো টাকা দিয়ে দিই। তো এক্সেপ্ট আমার নিজের পরিবার এবং হলো আমার আত্মীয় স্বজন ছাড়া আমার সত্যি কথা বলতে কোনো লোনও নাই, এখন পর্যন্ত লোন নাই আল্লাহর রহমতে। 5 বছর ছিল একটা লোন, তারপরে সেই লোনটা ছিল হলো ব্যাংকের লোন, সেই লোনটাও আমি পরিশোধ করে দিছি। তো আমার ওরকম কিছু না, এবং মোটামুটি এরকম একজনের কাছে যে ফুল টাইম চাকরি করে তার কাছে কিছু টাকা চাইছি। তো সে আমাকে প্রথমেই অনেক গল্প শোনাইছে, না ভাই টাকা নাই, ঠিক আছে টাকা কই থেকে দিমু। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি জানি ওনার কাছে টাকা আছে, এখনও আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তখন সেই সময়টা তার কাছে টাকা ছিল, এবং সে যদি আমাকে 6 মাসের জন্য টাকা দেয় সেটাও তার কাছে কোনো সমস্যা ছিল না। কিন্তু সেই গল্পটা শোনাইছে, তারপরে তো মোটামুটি আমি আচ্ছা ঠিক আছে তাহলে টাকা টোকা লাগবে না যেহেতু আপনার কাছে নাই। তো 2 দিন পরে সে আমাকে একটা কল দিছে, কল দিয়ে বলতেছে যে ভাই আপনি একটা কাজ করেন, সেটা হলো যে আমি তো এরকম মানে সে এরকম পাশের একটা দেশে যাবে সেরকম, ওইখানে কিছু টিকিট কিনতে হবে। হ্যাঁ, বলছে তো আপনার তো ক্রেডিট কার্ড আছে, আমি আপনাকে 300 ইউরো দিতেছি, আপনি একটা কাজ করেন, আপনি ওই ক্রেডিট কার্ড দিয়ে ওই ইয়াটা কি যেন মানে টিকিটটা কেটে দেন,
আপনার ১ মাস পরে তো আপনি বিল দিয়েই দিতে পারবেন। তো আপনি মোটামুটি ১ মাস তো পাইলেন। যেহেতু ক্রেডিট কার্ডে আপনার মোটামুটি টাকা এই টাকাটা আপনার ব্যাংকে থাকলো। আর ওইটা দিয়ে যে ক্রেডিট কার্ড দিয়ে কাটলেন ১ মাস পরে দিলেন, আপনার ১ মাসের পারপাসটা হয়ে গেল। আমি সত্যি কথা বলতে কিচ্ছু বলিনি। আমি বলছি আচ্ছা ওকে। মজার ব্যাপার হলো সে আমাকে আমার ব্যাংকে পাঠাইছিল ৩০০ ইউরো। সে যে আমাকে একটা লিঙ্ক দিছে, আমি খুইলা দেখি সেইখানে মানে ওই টিকিটগুলা কাটতে হবে হলো ৪৭৬ অথবা ৭৫ এরকম, মানে অলমোস্ট ৫০০ ইউরোর মতো। মানে সে আমাকে টাকা দিছে ৩০০, কিন্তু তার টিকিট কাটা দিতে হবে হলো অলমোস্ট ৫০০ ইউরোর মতো। আমি কিছু মানে চিন্তা না করে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ কতটা অবিবেচক হইতে পারে, সে আমাকে এই ধরনের দিতে পারে। তো আমি এই মানে তার প্রতি এই মানে তার প্রতি যে ধারণাটা আমার হইছে সেটা হলো পাল্টে গেছে। সেজন্য আমি আর কোনো কথা না বলে মোটামুটি আমি টিকিটটা কাইটা দিচ্ছি। তারপরে ওনার কাছ থেকে আমি কোনোদিন টাকা চাইছি কিনা আমার এই গত ৫ বছরে, ওনার সাথে আমার এখনও খুব ভালো সম্পর্ক। এটা আমার রেকর্ডে নাই যে আমি ওনার কাছে টাকা চাইছি কিনা। মানে আমি ওই দিনই শপথ করছি যে আল্লাহ আল্লাহ তো অনেক কিছুই জীবনে রাখতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি জীবনেও তার কাছে আর কোনো দিন মানে সামান্য সাহায্যের জন্য টাকা চাইবো না। এখন আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের কাছে মনে হইতে পারে যে ভাই আপনাকে টাকা দেয় নাই সেই জন্য এই মানুষটা আপনার কাছে খারাপ হয়ে গেল। না, সত্যি বলতে সেই মানুষটা আমার কাছে এখনও খারাপ না। একটা ব্যাপার হলো কি, আমার কাছে রাগটা হইছে নিজের উপরে যে আমি এই মানুষটার কাছে কেন টাকাটা চাইলাম। কারণ হলো আমার বোঝা উচিত ছিল যে সবার কাছ থেকে টাকা ধার নেওয়া যায় না, বা সবাইকে আপন করে টাকা নেওয়া যায় না। এর মাঝখানে একটা কথা বলে নেই, সেটা হলো যে হুমায়ুন আহমেদের একটা বই পড়তেছিলাম। হুমায়ুন আহমেদের একটা বইয়ের মধ্যে একটা লেখা ছিল কোনো একটা ভাবে, হয়তো হুমায়ুন আহমেদের মা হুমায়ুন আহমেদকে বলছিল, অথবা কোনো একটা ভাবে লেখা বলছিল যে তোর কাছে যদি কেউ টাকা চায় তুই দিস। কারণ হলো মানুষ একজনের কাছ থেকে টাকা চায় খুব নির্লজ্জ হয়ে, খুব বিপদে পড়ে টাকা চায়। খুব কম মানুষই আছে বাটপারি করার জন্য টাকাটা চায়। সো এই লজ্জা ভেঙে যেহেতু মানুষটা চাইছে, তাকে ওই লজ্জাটা না পাওয়ার জন্য হলেও টাকাটা দেওয়া উচিত। তো আমি মনে করি না যে সবাই আমাকে টাকা ধার দিবে, কিন্তু মনে করি যে এই সামনের মানুষটা যদি একটা প্রপার অথেন্টিক মানুষ হয়, কমিটেড মানুষ হয়, তাকে বিপদে আপদে টাকা ধার দেওয়া যায়। আপনার দিতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নাই। যেটা বললাম আর কি, ওই মানুষটা আমাকে টাকা ধার দেয় নাই দেখে আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে নাই, কিন্তু আমার কাছে নিজের জন্য খারাপ লাগছে যে আমি আসলে কেন তার কাছে টাকা চাইলাম, এবং আমি ফাইন্যান্সিয়ালি এতটা সলভেন্ট না, এই জন্য আমাকে একজনের মানুষের কাছ থেকে টাকা চাইতে হলো। এই জন্য আমার নিজের কাছে খুব খারাপ লাগে। এইটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলার জন্য আমার একটু সময় নিতে হবে আপনাদের কাছ থেকে, ভিডিওটা বড় হয়ে যাবে, তারপরেও আমি বলি। সেটা হলো জার্মানিতে আসার পরে, জার্মানিতে আসার পরে না, যখন আমি বাংলাদেশে ব্যাচেলর করি সেই টাইমে আমাদের একটা কোর্স ছিল, ফটোগ্রাফি কোর্স। তো ওই ফটোগ্রাফি কোর্সটা যখন শুরু হয় তার আগেই আমার ইউনিভার্সিটির যত ক্লাসমেটরা ছিল সবাই একটা করে ক্যামেরা কিনে, যেহেতু ফটোগ্রাফি ক্লাস শুরু হবে। এক্সেপ্ট আমি আর ২-১টা ছেলে হয়তো মনে হয় ক্যামেরা কিনি না। তো ওই যে এক্সেপ্টের মধ্যে আমি একমাত্র ছিলাম আর কি। আর ২-১ জন যারা ছিল যারা কিনে নাই, তারাও মোটামুটি তার ফ্যামিলির কারো না কারো ক্যামেরা এনে তারা ওই যেই ফটোগ্রাফি ক্লাসটা, ওইখানের যেই প্রজেক্ট, সে প্রজেক্টটা করছে। যদিও আসলে আমি ওই ফটোগ্রাফি ক্লাসে আমি আমার ফ্রেন্ডের মোটামুটি ক্যামেরা নিয়ে প্রজেক্ট করি, তাকে পরে ক্যামেরাটা আমি ফেরত দিয়ে দিই। তখন থেকে মনে হয়েছিল যে আমি একটা ক্যামেরা কিনবো এক সময়। তো বাংলাদেশে থাকা অবস্থায় একেবারে যে সামর্থ্য হয় নাই একটা ক্যামেরা কেনার, ব্যাপারটা কিন্তু এরকম না। মোটামুটি সামর্থ্য হয়েছিল, কিন্তু আসলে কেনা হয়ে ওঠে না একটা ভালো ডিএসএলআর ক্যামেরা। তো
তো জার্মানিতে আসার পরে আমার মনে হয়েছে যে আমি আমার এই শখটা পূরণ করতে চাই। আমি একটা ক্যামেরা কিনতে চাইছি অনেকদিন আগে। একটা ক্যামেরা আমি কিনবো, ডিএসএলআর ক্যামেরা। তো বাজারে গেলাম। বাজারে যেয়ে দেখলাম ক্যামেরাটার দাম হলো ১৬ থেকে ১৭০০ ইউরো। তো চিন্তা করলাম একটা ক্যামেরা কিনবো এত টাকা দিয়ে, মোটামুটি ডাউন পেমেন্টে কিনবো, দেখা যায় অন্য কোনো সিস্টেমে আমি ক্যামেরা কিনতে পারি কিনা। তা আমি মোটামুটি খুঁজে টুজে দেখলাম, সেটা হলো যে এইখানে বলা হয় ফিনান্সিয়ারং, মানে হলো ইনস্টলমেন্টে কেনা যায়, কিস্তিতে কেনা যায়। আমাদের বাংলাদেশের মানুষ খুব ভালো রিলেট করতে পারবে। বাংলাদেশে থাকা অবস্থায় ক্রেডিট কার্ড থাকলে তো ইজিলি কিস্তিতে কেনা যায়, কিন্তু এইখানে এই ফিনান্সিয়ারিং এর জন্য আপনাকে ক্রেডিট কার্ড দিবে, কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইচ্ছা করলে এই ফিনান্সিয়ারিংটা কিনতে পারবেন না। আপনাকে কিনতে হবে হলো যে আপনার হয়তো ভালো একটা চাকরি থাকতে হবে, অথবা ফাইন্যান্সিয়ালি ব্যাকআপ থাকতে হবে, অথবা আপনাকে কেউ মানে যার একটা চাকরি আছে সেরকম একটা মানুষ ইনশিওর করতে পারবে যে হ্যাঁ, ও যদি টাকা না দেয় তাহলে আমি দিব, এরকম একটা ইনশিওর করার জন্য। তো আমি চিন্তা করছি যে তখন আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা ছিল। এই যে বললাম আপনাকে প্রথমেই যে অ্যামাউন্টটা ছিল ওই অ্যামাউন্টটাই ছিল আর কি। ওই সময়টাই মানে অলমোস্ট ওইটা মানে পিঠাপিঠি কাহিনী আর কি। তো আমি আমার এক কাছের মানুষকে আমি বললাম যে দোস্ত, তুই তো একটা তখন সে ফুল টাইম চাকরি করে। আমি বলছি দোস্ত, জার্মানিতে। বলছি দোস্ত, তুই তো ফুল টাইম চাকরি করস, আমি তো এরকম একটা ক্যামেরা চিনতে যেতেছি, তুই যদি আমাকে যদি একটু গ্যারান্টার হইতি, কারণ আমি একবার ট্রাই করছি, আমাকে দেয় নাই, তাহলে বেটার হইতো। গ্যারান্টর, জাস্ট কিচ্ছু করা লাগবে না, তুই খালি গ্যারান্টর হবি। যে কারণ আমি ওদের সাথে কথা বলছি, ফোনে বলছে যে আপনার এরকম যদি কেউ গ্যারান্টর হয় তাহলে আমি আপনাকে কিস্তিতে এই ক্যামেরাটা দিতে পারি, মানে এই ফাইন্যান্সটা করতে পারি, ওই ক্যামেরার জন্য আপনি ক্যামেরাটা কিনতে পারবেন, পরে মানে আপনার টাকাও দিয়ে দিবেন, ওই গ্যারান্টরও ডিসপিস। তো আমি মোটামুটি তার কাছে বলি যে দোস্ত, আমি এরকম একটা ক্যামেরা কিনতে চাই, তুই কি তোমার গ্যারান্টর হইতে পারবি কিনা। সে বলছে আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো। তো সে আমাকে বলছে কি, সে আমাকে একদিন পরে একটা বিশাল বড় একটা এসএমএস পাঠাইছে। এবং মজার ব্যাপার হলো ওই ভূতটা আমার উঠছিল কখন জানেন? ওই যে করোনার যখন স্পাইকটা একেবারে টপে উঠে গেছে, পিকে উঠে গেছে, সেই সময় তখন মোটামুটি মানে সব জায়গা থেকে কাজটা যারা করতেছে তাদেরকে বের করে দিচ্ছে, মানে আমাকেও বের করে দিছে। নর্মাল একটা কাজ করতাম একটা রেস্টুরেন্টে, ম্যাকডোনাল্ডসে কাজ করতাম তখন আমি, বের করে দিচ্ছে। তা আমি ওরা বলছিও যে দেখ আমার ম্যাকডোনাল্ডসে কাজ ছিল, বের করে দিচ্ছে, এখন তো আমার ভালো লাগে না, আমার একটা ক্যামেরাটা আমরা কিনলে এই করোনার আমি বাইরে টাইরে যাই, একটা ছবি টবি তুলতে পারতাম, ছবি টবি তুলতে পারতাম, আমার শখটাও পূরণ করতে পারতাম। তো আমাকে একটা মেসেজ দিছে একদিন পরে, বলছে দোস্ত, তোর এখন চাকরি নাই, এত টাকা দিয়ে ক্যামেরা কিনবি, এইটা তো কোনো আমি মানে দেখি না। তো মানে আরো কিছু ভুজুং বাজুং বুঝাইছে। ঠিক আছে লেখছে, বলছে যে আমি তোর এই গ্যারান্টরটা হইতে পারবো না। তারপরে সত্যি কথা বলতে আমি মানসিকভাবে খুব দুঃখ পাইছি, যেহেতু আমার খুব কাছের মানুষ। আমি আর কিছু বলি নাই, আমি মোটামুটি ব্যাপারটা ভুলে গেছি। এবং আস্তে আস্তে ওর সাথে ওর কাছ থেকে আমার এক্সপেকটেশন ছিল যে সে আমার অন্ততপক্ষে গ্যারান্টরটা হবে, কারণ ওর সাথে আমার সম্পর্কটা ছিল ৫ বছর উপরে। এই ৫ বছরের ভিতরে ফাইন্যান্স ব্যাপারে ওর সাথে কোনো ঘটনাই ঘটে নাই, এবং ও খুব ভালো করে জানে আমি খুব কমিটেড পারসন। মানে মানুষের কাছ থেকে যদি কোনো কমিটমেন্ট করি বা যদি কিছু নেই, তাহলে তাকে সেই জিনিসটা আমি দিয়ে দিব। ওইটা হওয়ার পরে আমি নিজে থেকে চিন্তা করলাম যে জার্মানিতে আসলে নিজে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনাকে অনেক সময় আপনার খুব বিপদের সময় আপনাকে কেউ টাকা ধার দিবে না। এইখানে আমি আমার ব্যাপারে একটা কথা বলি, সেটা হলো যে মানে এতক্ষণ তো বললাম আমি মানুষের কাছে টাকা চাইলাম, ঠিক আছে, মানুষ দিল না। আমার ক্ষেত্রে কি, তা আমার কাছেও এরকম একজন মানুষ তার একটা ভিসা বাড়াবে, সেই সময় টাকা চাইছিল, এসএমএস করেই টাকা চাইছিল। তার সাথে আমার খুব ভালো খাতির না, কিন্তু মজার ব্যাপার হলো তার ভিসার ডেটটা ছিল মনে করেন একটা মাসের ১৫ তারিখের ভিসা জন্য দাঁড়াবে। আমার ডেটটা ছিল তার ১৫ দিন পরে।
আমি আমার ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে ওনাকে যে দিব, সেটার কোনো অপশন ছিল না। কারণ হলো সেই সময়টা আমার পক্ষে দেওয়া সময় সম্ভব ছিল না। তো আমি ওনাকে বলছি যে, "ভাই, অ্যা আমি খুবই লজ্জিত। আমি আসলে টাকাটা দিতে পারতেছি না। আমি আপনাকে আমি ১,০০০ ইউরো হইলেও দিতাম। যদি আমার ভিসার সামনের সপ্তাহে যদি আমার মোটামুটি ভিসার জন্য এক্সটেনশন করার জন্য টাকা জমা না রাখতে হইতো।" সো আমার ঐদিন আমার নিজের দুঃখ লাগছে যে, আমার সাথে যে এরকম ঘটনা ঘটে গেছে, এখন সেম ঘটনাটা আমি আরেকজনের ক্ষেত্রেও বলছি এবং আমি পার্সোনালি দুঃখ পাইছি এবং হয়তো আমি জানি না উনি কি ভাবছে। উনিও হয়তো ভাবছে যে মানুষটা আমাকে টাকা দিল না। তো দেখেন, আ ব্যাপারটা হলো কিছু মানুষ টাকা আছে, সে দেয় নাই, সেটা হলো এক দুঃখ। আর কিছু মানুষের কাছে মানে সে অপারগ, সে দিতে পারবে না, সেটা হলো আরেকটা দুঃখ। তো এই ঘটনাটা বলার পিছনে একটা মাত্র কারণ, জার্মানিতে যদি যখনই থাকেন না কেন, টাকা-পয়সা যাই করেন না কেন, এইখানে আসার পরে তো মোটামুটি মানুষের পাখা-টাখা গজায়। তো পাখা গজানো হইলেও মোটামুটি টাকার একটা ব্যাকআপ রাখবেন। কারণ হলো আপনার বিপদের সময় আপনি অনেক মানুষই কাছে পাবেন না। হয়তো মনে করতে পারেন এই মানুষটা আপনার খুব কাছের মানুষ, আপনাকে একটা সময় সাহায্য করতে পারে। কিন্তু আসলেই সে আপনাকে সাহায্য নাও করতে পারে। তো এই মানুষগুলাকে দোষারোপ করে লাভ নেই। কারণ ওই মানুষগুলা হয়তো মানে আমি পার্সোনালি চিন্তা করছি যে আমি হয়তো এই মানুষগুলাকে খুব কাছের মানুষ মনে করছি। কিন্তু তারা আমাকে কাছের মানুষ মনে করতে পারে নাই। সেইজন্য আমাকে দেয় নাই। তো ওনাদের একেবারেই দোষ না। আমি ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যে আপনারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকার চেষ্টা কইরেন। কারণ হলো বিদেশের বাড়ি তো, এইখানে আপনি হুটহাট করে যে টাকা ম্যানেজ করে ফেলবেন, এইটা আসলে মাঝে মাঝে ইম্পসিবল হয়। কারণ হলো এরকম একটা ব্যাপার আমি আবারও সম্মুখীন হইছিলাম। তখনও দেখছি একজন মানুষের কাছে টাকা চাইছি। তখন আ সেই সময় আমি সেটাও জানতাম যে সেও দিতে পারবে। কিন্তু সেও টাকাটা দেয় নাই। তো এরকম অলমোস্ট ৩ টা ৪ টা ঘটনা আমার সাথে ঘটছে। সো আমি ওই আম মানে পর্যায় থেকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। জার্মানিতে যারা থাকেন প্লিজ নিজেরা সলভেন্ট হওয়ার চেষ্টা কইরেন। আর কাউকে আপনার টাকা ধার দিবেন কি দিবেন না, এইটা আসলে সম্পূর্ণ আপনার ব্যাপার। কারণ হলো টাকা ধার দেওয়া আ আসলে নিজেদের বোঝাপড়ার ব্যাপার, তার সাথে সম্পর্কের ব্যাপার, তার কমিটমেন্টের ব্যাপার এবং মজার ব্যাপার হলো জার্মানিতে অনেকে আছে যারা এরকম টাকা ধার নিছে, টাকা ধার নিয়ে টাকা ফেরত দেওয়ার সময় ধানাই-পানাই এবং মোটামুটি বিশাল কাহিনী হইছে এবং এইটা নিয়ে বিভিন্ন গ্রুপে-ট্রুপেও আসলে মোটামুটি কথাবার্তা হইছে এবং মোটামুটি গ্যাঞ্জাম লাগছে। কেউ তো মোটামুটি পুলিশ কেসের দিকেও চলে গেছে। মানে টাকা ধার দেওয়ার পরে অন্য একটা মানুষ তার বিশ্বাসটা ভেঙে দিয়ে তার সাথে one kind of প্রতারণা করছে, এরকম অ ঘটনাও আছে। সেইজন্য অনেক মানুষে দিতে চায় না। তো সেই মানুষগুলারও দোষ নাই। কিন্তু যখন সম্পর্কটা হয় আত্মিক, সম্পর্কটা হয় খুব ভালো, আ তখন আসলে অনেক আ আ মানে অঙ্ক একেবারে কষিয়ে ঠিকমতো একে ২ করা যায় না। তখন কিছু এক্সেপটেশন কি বলে? এক্সেপশন যেটা বলে সেইটা আছে আরকি। তো আপনারা টাকা ধার দেওয়ার সময় অবশ্যই চিন্তা করবেন। অ্যা আপনার সাথে যদি সম্পর্কটা আ ঐরকম থাকে তাহলে আপনি ২ বার চিন্তা কইরেন না। কারণ হলো মাঝে মাঝে অনেক মানুষকেই টাকা ধার দিতে হয় যাদের সাথে শুধুমাত্র সম্পর্কের জন্য। অনেক রিয়েলিটি অনেক সময় চিন্তা করা যায় না। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটাই ছিল যে আপনার কাছে আপনার অনেক সময় বিপদ হইতে পারে। তো ফাইন্যান্সিয়ালি অ্যা ফিডব্যাক পাওয়ার জন্য আপনি ওই জিনিসটা একটু চিন্তা করে রাখবেন। এবং আমি চাই না যে আপনাকে টাকা দিল না, সেই মানুষটাকে আপনার শত্রু ভাবতেছেন, এরকম চিন্তা করার চিন্তা করতে বলাটাও আমি চাই না। আপনি চিন্তা করেন সেটাও আমি চাই না। আম অনেক দুঃখ থেকে অনেক বছর পরে আসলে আমি এই ভিডিওটা করলাম। আমি জানি এইটার পিছনে অনেক মানুষের অনেক কথা বলতে পারে। যেহেতু আমি একপাক্ষিক হিসেবে কথা বলছি। অ্যা
কারণ হলো হয়তো আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে অন্য মানুষও চিন্তা না করতে পারে। এর মাঝখানে আবার কিছু পজিটিভ ব্যাপারও আছে, যেটা আসলে আমি একেবারে না বললেই নয়। ভিডিও অনেক বড় হয়ে গেছে, তারপরেও বলতে চাই। যেমন আমার কিছু মানুষের কাছ থেকে আমি বেশি না 1-2 হাজার টাকা নিয়েছিলাম 2 জনের কাছে। তাদের কাছ থেকে শুধু খালি আমি মুখ দিয়ে বলছি, মুখ দিয়ে বলি নাই, সরি, আমি খালি এসএমএস এ লিখছি যে আমার এরকম টাকা লাগবে। সেই সময়টাই, যে সময়টা ওই যে অন্য মানুষের কাছে টাকা চাইছি। কারণ আল্লাহর দুনিয়াতে তো সমস্যা আল্লাহ দেয়, একটা ম্যানেজ তো হবেই। ম্যানেজ না হলে তো সারা জীবন মানুষ টিকতে পারবে না। মানে সমস্যা তো সমাধান হবেই, কিন্তু ব্যাপারটা হলো যে কার মাধ্যমে সমস্যাটার সমাধান হয়। তো সেই সময় 2 জনের কাছে আমি মেসেজ দিয়েছি। তারা বলছে, ভাই মানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি এখনই পাঠাই দিতেছি। এবং বলছে যে ভাই আগামী 6 মাস এই টাকা আমার লাগবে না, ঠিক আছে, খুব প্রয়োজন নয়, যদি ইন কেস অনেক বেশি প্রয়োজন হয় তাহলে আমি আপনারে বলবো। মানে অ্যাপ্রোচ ছিল এরকম। সত্যি কথা বলতে ওই যে 2 জন মানুষ আমার কাছে আমাকে টাকা দিয়েছে, মানে আমার কাছে মনে হয় আমার কাছে যদি কোনোদিন 1,00,000 ইউরোও থাকে, সে যদি চায় যে আমার দেওয়ার মতো যদি অপশন থাকে, আমি হয়তো সেই 1,00,000 ইউরো ওদেরকে দিব। মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পছন্দ করি। সো কিছু ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতা যেরকম আছে, ভালো অভিজ্ঞতাও আছে। তো ২ টা বিবেচনা করে একটা মানুষকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য না করাটাই বেটার। কিন্তু হলো যে মানে মোদ্দা কথা, নিজেকে ফাইন্যান্সিয়ালি হৃষ্টপুষ্ট রাখাটা সবচেয়ে বড় ব্যাপার। আল্লাহ হাফেজ।